বলছো মন্ত্রী? কোনো ফসলই ভালো হয়নি? আগে না মহারাজ, এই বছর যারা রবি শস্য চাষ করেছেন তাদের অবস্থা খুবই শোচনীয়। আসলে এই বছর তো বৃষ্টি তেমন হয়নি, আর প্রকৃতির ওপর তো আমাদের কারও কোনো হাত নেই। তাহলে মহারাজ খাজনার কি হবে? না 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 না, প্রজারা যখন চাষবাসই করতে পারেনি, তাহলে আমি সেখানে খাজনা কিভাবে নিই? এই রে, খাজনা না নিলে তো আমি সেখান থেকে নিজের আখেরটা গোছাতে পারবো না। না 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 না, যেভাবেই হোক মহারাজকে আমাকে রাজি করাতেই হবে। কিন্তু খাজনা না নিলে যে আমাদের রাজকোষ চালানো অসুবিধা হয়ে যাবে মহারাজ। সেটাও তো কথা। কি করা যায় বলো তো তাহলে? আমি বলছিলাম কি, সবার থেকে অল্প অল্প করে যদি খাজনা নেওয়া যায়, তাহলে মানে না না মহারাজ, এই পরিস্থিতিতে খাজনা নেওয়া মানে তো জেনে বুঝে সাধারণ প্রজাদের বিপদে ফেলে দেওয়া। ও গোপাল, কিছু একটা উপায় বলো, না হলে তো এই সমস্যার সমাধানই হবে না। দেখুন মহারাজ, যাই হয়ে যাক, প্রজাদের থেকে খাজনা নেওয়া যাবে না, কিন্তু আমাদের রাজকোষকেও ফাঁকা রাখা যাবে না। আমি একটা কথা ভাবছিলাম কি মহারাজ, ওই সামনেই তো শিবরাত্রি, তা আমাদের মাঠের পাশে যে শিব মন্দিরটা আছে সেখানে তো বহু দূর দূর থেকে প্রচুর লোক শিবের মাথায় জল ঢালতে আসেন। তা আমরা যদি সেখানেই কোনোভাবে একটা মেলার আয়োজন করতে পারি, তাহলে কিন্তু একটা মোটা অঙ্কের আয় সেখান থেকে উঠে আসবে মহারাজ। ব্যাপারটা একটু খুলে বলো তো গোপাল। মানে যারা যারা ওখানে দোকান দেবে তাদের থেকে আপনি কিছু অর্থ নিয়ে নেবেন, এতে রাজকোষও পূর্ণ হবে, সকলের রোজগার হবে, আর প্রজাদের খাজনাও দিতে হবে না। বাহ 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 বাহ, এটা তো বেশ ভালো উপায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে রাজসভার কে কে ওখানে দোকান দিতে চাও? ওই মাঠে তো বাবার মাথায় জল ঢালতে প্রচুর লোক আসে। ওখানে যদি আমি ফুল ফল বেলপাতার দোকান দিই তাহলে তো প্রচুর টাকা লাভ হবে। হ্যাঁ, আর ফুল বেলপাতা কিনতে তো কোনো অর্থই লাগবে না, আর সবকিছুই তো কৃষ্ণনগরের বাগানে বাগানে পাওয়া যাবে। হ্যাঁ মহারাজ, মহারাজ, আমি দোকান দিতে চাই। তুমি দোকান দেবে মন্ত্রী? হ্যাঁ মহারাজ, আমি কিন্তু দোকানটা দেবই। হ্যাঁ, ফুল ফল বেলপাতা বিক্রি করব। মন্ত্রী মশাই তো কিনে জিনিস বিক্রি করার লোক নয়, তার মানে কোনো না কোনো বাগান থেকে ঝেড়ে হাত সাফাই করে বিক্রি করবে। না, ব্যাপারটা খেয়াল রাখতে হবে। মহারাজ, আমি তাহলে এই এই ঘি, মধু, তেল, সলতে, ধূপকাঠি এইগুলোর একটা দোকান দেব। অতটুকু পর্যন্তই সমাপ্ত থাকো। ফুল বেলপাতার দিকে যেন তোমার নজর না পড়ে সেনাপতি। আমি তবে বিভিন্ন পাঁচনের দোকান দেব। ঠিক আছে, ঠিক আছে, যে যেটায় পারদর্শী সেই প্রকারেরই দোকান দেবে। কিন্তু হ্যাঁ, একটা কথা, দোকান প্রতি আমার রাজকোষে প্রত্যেককে আগে 10 মোহর করে জমা দিতে হবে। মহারাজ, বলছিলাম কি, 10টা করে মোহর একটু বেশি হয়ে গেল না? কি বলছো মন্ত্রী? শিবরাত্রির দিন কত লোক ওখানে ভিড় জমায়, তোমার কোনো ধারণা আছে? তুমি যদি ওখানে ফুলবেল পাতার দোকান দাও তাহলে তো সব থেকে বেশি বিক্রি তোমারই হবে। হ্যাঁ, মানে ওই হবে কিছুটা। ঠিক আছে, তাহলে আজকের মতো সভার কাজ এখানে শেষ হলো। বলি সবাই তাহলে আমাদের ওই শিব মন্দিরের পাশের মাঠে দোকান দিচ্ছে? এখনো পর্যন্ত তো সেরকমই কথা হলো। আসলে ওই চাষবাসের যা পরিস্থিতি, তাতে এই সিদ্ধান্তে না এসে কোনো উপায় নেই গিন্নি। তাহলে তো সবাই অনেক অনেক টাকা রোজগার করবে। তা করবো ওই কি, রাজকোষও পূর্ণ হবে, আর যারা দোকান দেবে তারাও কিছু লাভ করবে। হ্যাঁ গো, সবাই তো দোকান দিচ্ছে, তা তুমি দোকান দেবে না? দোকান দিতে গেলে মোহর লাগবে। মোহর আছে তোমার কাছে? মোহর? আমি আর মোহর কোথায় পাবো? কিন্তু তোমার ওই সিন্ধুকে 3খানা না 4খানা মোহর আছে। আরে যেটা তুমি আগেরবার পুরস্কার পেয়েছিলে, ওটা দিয়ে হবে না? না, হবে না। মহারাজ স্পষ্ট বলে দিয়েছেন 10টা মোহর দিলে তবেই দোকানের জন্য জায়গা পাওয়া যায়। 10টা মোহর? ওরে বাবা রে, বলি এতগুলো মোহর তো নেই। মোহর যখন নেই তখন কথাও বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ গো, তুমি একবার মহারাজকে বলো না, এই একটু কম সম করে দিতে। মহারাজ দেখবে তোমার জন্য কিছু একটা ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে, তুমি যখন বলছো তখন দেখি কাল রাজসভায় গিয়ে বলবো। যদি মহারাজের আমার প্রতি একটু দয়া হয়। আচ্ছা, মহারাজ যদি রাজি হয়ে যান তাহলে কিসের দোকান দেবে? কিসের দোকান দেব? এটাই তো বড় প্রশ্ন। এই প্রশ্নের তো সমাধান নেই গিন্নি।
দাও দাও, এবার এক এক করে সবাই মোহর দাও তো, আর নিজেদের জায়গা বেশ ভালো মতো করে বুঝে নাও। এই যে মহারাজ, এই নি আমার 10খানা মোহর। মহারাজ, আমার কিন্তু মন্দিরের সামনেই জায়গা লাগবে, বুঝতেই তো পাচ্ছেন সবাই ফুল বেলপাতা নিতে আসবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, মন্দিরের সামনে তো অনেক জায়গা, বসে পড়ো না নিজের ইচ্ছে মতন। ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে সবাই সবার জায়গা বুঝে নিয়েছো? আগে হ্যাঁ মহারাজ। এ কি গোপাল, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি দোকান নেবে না? মানে মহারাজ, কি মানে মানে করছো বলো তো? আসলে মহারাজ, ব্যাপারটা হয়েছে কি, গোপাল যা কিপটে, 10টা মোহর দিয়ে গোপাল দোকান দেবে না। কি গোপাল, এই সময়েও কিপ্টেমি? অবশ্য সবাই মোহর দিয়ে দোকান বসানোর জন্য জায়গা নিয়ে নিয়েছে, এখন তো আর মন্দিরের সামনের ভালো জায়গা বরাদ্দ করতে পারবো না। বলছিলাম কি মহারাজ, এই মন্দিরের সামনের জায়গায় দোকানের জন্য আপনি সবার থেকে 10 মোহর করে নিচ্ছেন, কি তাই তো? হ্যাঁ, এ তো আমি কালকেই ঘোষণা করে দিয়েছি। আর মন্দিরের পিছনের জায়গাটার জন্য আপনি কতগুলো মোহর বরাদ্দ করেছেন মহারাজ? গোপাল, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব হাঁটুর নিচে চলে গেল? আচ্ছা, মন্দিরের পেছনে আবার কে জায়গা নেবে? আগে আমি মহারাজ। হ্যাঁ, তুমি তুমি মন্দিরের পেছনের জায়গা নিয়ে কি করবে? আগে মহারাজ, ব্যবসা করব। মহারাজ, মহারাজ, গোপালের মতিভ্রম হয়েছে, না হলে মন্দিরের পিছনে কেউ দোকান দিতে চায়? সেটাই তো, লোকে মন্দিরে পুজো দিতে আসবে, মন্দিরের পিছন দিকে কে যাবে? হ্যাঁ? ব্যবসার চিন্তায় চিন্তায় গোপালের নাইকো চোখে ঘুম, শেষে কিনা এই বয়সে এসে গোপালের হলো কিনা মতিভ্রম। মহারাজ, এখানে সবাই কিন্তু আমাকে নিয়ে মশকরা করছে। আরে গোপাল, গোপাল, তুমি যা কথা বললে তাতে কি মশকরা না করে থাকা যায়? আর যদি আমি মন্দিরের পিছনে ব্যবসা করে এখানে যারা যারা আছে সবার থেকে বেশি টাকা উপার্জন করি, তাহলে আপনার যা রোজগার হবে তার সম্পূর্ণটা আমার হাতে তুলে দেবেন। কি বলছে গোপাল? মহারাজ, আপনার প্রিয় গোপালের মাথায় ব্যামো হয়েছে, রাজবৈদ্যকে বলুন তাড়াতাড়ি ওকে পাচন দিতে, নইলে যে এরপর যাকে তাকে কামড়ে দেবে মহারাজ। মন্ত্রীমশাই, আপনি হয়তো আমার কথায় ভয় পাচ্ছেন। ভয়? ভয় কেন পাবো? হ্যাঁ, ভয় কেন পাবো? তাহলে আমি যদি সবার থেকে বেশি অর্থ রোজগার করি, তাহলে আপনি যে রোজগারটা করবেন তার সম্পূর্ণটা আমার হাতে তুলে দেবেন। বলুন, রাজি? আহা মন্ত্রী, রাজি হয়ে যাও না, গোপাল তো আর জিততে পারবে না, আর মাঝখান থেকে আমরা একটু মজার দৃশ্য দেখতে পারবো। ঠিক আছে ঠিক আছে, তুমি মন্দিরের পেছনেই ব্যবসা করো, আমাকে আর মোহর দিতে হবে না। ঠিক আছে ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন, আর আমিও দেখতে চাই গোপালের দৌড় কত দূর। আমি তোমার কথায় রাজি গোপাল, তোমার কথায় আমি রাজি। মনে রাখবেন যেন, ভদ্র মানুষের এক কথা। আর মহারাজ, আপনিও সাক্ষী থাকলেন। আচ্ছা আচ্ছা গোপাল, আচ্ছা, আমি মন্ত্রীর হয়ে সাক্ষী থাকলাম, কিন্তু তুমি দোকানটা দেবে কিসের? ওটাই তো রহস্য মহারাজ। কি হে বিজ্ঞানী, সারাদিন চোখে এই যন্ত্রখানা লাগিয়ে কি দেখো বলো তো? আরে গোপাল যে, এসো এসো, তা একবার এই যন্ত্রখানা তোমার চোখে লাগিয়ে দেখবে নাকি? না না, ওইসব যন্ত্রটন্ত্র তোমারই কাজ। তুমি ওইসব দেখো, আর বুঝে শুনে আমার জন্য একটা যন্ত্র বানিয়ে দাও দেখি। তোমার আমার কি যন্ত্র লাগবে? দুধ পরিশুদ্ধ করার যন্ত্র। পারবে বিজ্ঞানী? পারবে বানাতে? দুধ পরিশুদ্ধ করার যন্ত্র? হ্যাঁ হ্যাঁ, তা পারবো, কিন্তু গোপাল, তুমি ওই যন্ত্র দিয়ে কি করবে? পরিশোধন করব, যাতে তরলের মধ্যে কোনো অশুদ্ধি থাকলে সেটা যেন পরিষ্কার হয়ে যায়। তুমি যে কি বলছো গোপাল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি শুধু আমায় যন্ত্রটা বানিয়ে দাও, যা খরচাপাতি হবে আমি সব দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বানিয়ে দেব। তোমার মাথায় যে কি চলে তা একমাত্র তুমিই জানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
চলো গিন্নি, একটু সামনে গেলে একটা বাগানে ভালো জাতের বেল গাছ আছে, পাকা পাকা বেল। কিরে উল্টে পারবি তো? পারবো পারবো। উফ, সেই তখন থেকে বেলটা পাঠার চেষ্টা করছি, কিন্তু বেলটা কিছুতেই পড়ছে না। আরে ছিঁড়ে দাও না, অন্য বেল পাড়ার চেষ্টা করো। ওহ, আরে বাবা রে। আরে গিন্নি, তুমি বুঝতে পারছো না, কাল শিবরাত্রি, কাল এক একটা বেলের দাম সোনার থেকেও বেশি দামি হবে। তাই বলছি, দাঁড়িয়ে না থেকে আমার সাথে একটু হাতে হাত লাগাও না। আমি না তো কি আমি? ও, কপাল করে একটা বউ পেয়েছি, পুরো বেগুন, কোনো গুণ নেই। কি তুমি আমাকে বেগুন বললে? কানা বেগুন বলিনি, এই তোমার অনেক ভাগ্য। থাকবো না, থাকবো না, আমি তোমার সাথে থাকবো না। সারাদিন সংসারের হেসেল সামলে এখন নাকি আমি বেগুন? থাকবো না। আরে খেলা তো পুরো জমে উঠেছে। একটু ঘি ঢালতে হবে। থাকতে হবে না, কে তোমায় থাকতে হবে? আরে বাবা রে! বলেছে বলেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেল পাড়ার শখ হচ্ছে। গিন্নি আমি চলাম। তুমি চললে কোথায়? হ্যাঁ, আরে গিন্নি ভুলে গেলে, কাল তো শিবরাত্রি, আমার দোকানের ব্যবস্থাটা করতে হবে তো। গো, এই তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে বলছো দোকান দেবে, কিন্তু কিসের দোকান দেবে, কি বৃত্তান্ত কিছুই বলতে পারছো না। কি গো? আরে কাল শিবরাত্রিটা আসতে দাও, তারপর না হয় দেখা যাবে কিসের দোকান দেওয়া যায়। কি বলো? যাই হোক, আমি চললাম, কিন্তু আমার সৈন্য সামন্তরা এখনো এলো না কেন? দাদু, ও দাদু, কোথায় গেলে? ওই দেখো, বলতে না বলতেই চলে এসেছে। কিরে, সব তৈরি তো? হ্যাঁ দাদু, আমরা তৈরি হয়ে চলে এসেছি, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, ও গিন্নি আমি চললাম, বুঝলে? এই চল 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 চল। বাবা, সবাই কত বড় বড় দোকান দিচ্ছে। ও গোপাল দাদু, তোমার দোকানটা কোন দিকে হবে গো? আরে কোথায় আবার হবে? মন্দিরের আশেপাশেই হবে, তাই না দাদু? আগে না, আমার দোকানটা মন্দিরের পিছন দিকে হবে। হ্যাঁ নয়, হ্যাঁ। নে তাড়াতাড়ি পা চালিয়ে আয় দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ, ওখানে রাখ, ওখানে রাখ রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ওটা ওটা একটু সরাও তো ওখান থেকে, একটু সরাও। হ্যাঁ হ্যাঁ। আরে গোপাল যে, কোথায় চললে? মন্দিরের পিছনে দোকান দিতে নাকি? গোপাল, বিক্রি বাট্টা না হলে আমাদের ডাকতে সংকোচ করো না যেন। আমরাই না হয় তোমার দোকান থেকে কিছু একটা করে কিনে আনবো। হ্যাঁ, কি বলো সবাই? হ্যাঁ? গোপাল, গোপাল এখনো সময় আছে, একটু পাচন খাবে নাকি? মাথার ব্যামো কিন্তু সেরে যাবে। সবাই দেখছি আমাকে নিয়ে ভালোই মশকরা করছে। ঠিক আছে, করুক করুক, কিন্তু কথাই আছে, ওস্তাদের মার শেষ রাতে। হ্যাঁ, আরে আরেকটু ডান দিকে যা, আরেকটু ডান দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ওখানে ওখানে বাদ, ওখানেই বাদ, ওখানেই বাদ। দাদু, মন্দিরের পিছনে তো দোকান বানাচ্ছো, বিক্রি হবে বলে তো মনে হয় না। তারা দেখে নিস, এখানে যারা যারা কাল দোকান দেবে সবার থেকে বেশি রোজগার আমার হবে। আচ্ছা শোন, তোরা দোকানটা তৈরি করে বাড়ি চলে যা, আমি ততক্ষণে আমার আরেকটা কাজ সেরে আসছি। ও হ্যাঁ, আরেকটা কথা, কাল ঠিক সময় চলে আসিস। আচ্ছা ঠিক আছে দাদু। আরে গোপাল দাদা, এসো এসো এসো। কি সবকিছু ঠিকঠাক চলছে তো? ওই আর ঠিকঠাক ভাবে চলছে গো। এবার যা চাষবাসের অবস্থা না, সবই তো জানো গোপাল দাদা। ছেলে মেয়েগুলোকে দুবেলা ঠিক মতো খেতেও দিতে পারছি না। আর কতদিন যেভাবে চলবে কে জানে। আরে এত চিন্তা করো না তো,
সব ঠিক হয়ে যাবে। শোনো, কাল তো শিবরাত্রি, কাল পরিবারের সবাইকে নিয়ে ওই বাঁশ বাগানের মাঠে মন্দিরের পিছনে চলে যাবে। কাল ওখানে সবাইকে বাবার প্রসাদ বিতরণ করা হবে। তাই আচ্ছা 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 তাই নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব। ঠিক আছে, আজ তাহলে চলি আমি। এসো এসো গোপাল দাদা, এসো। উফ, বাবারে, মোটামুটি সবার বাড়িতে বলা হয়ে গেল। এবার পা চালিয়ে বাড়ি ফিরতে হবে, অনেক বেলা হয়ে গেল। আসুন আসুন আসুন, সুলভ মূল্যে ফুল বেলপাতা নিয়ে যান। আসুন আসুন আসুন। ও দাদা, ও দিদি, দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? তাড়াতাড়ি চলে আসুন আমার দোকানে, তাড়াতাড়ি চলে আসুন। এটা জোরে মাথায় বেলটা পড়লো, তারপর থেকে জোরে চিৎকারই করতে পারছি না, মাথাটা পুরো আলু হয়ে গেছে। এই রে, এই 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 বটা ঘটা, দাঁড়িয়ে কি দেখছিস যে একটু চিৎকার করতে পারছিস না? সবাইকে ডেকে ডেকে আমার দোকানে নিয়ে আয়, চিৎকার কর। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, ও দাদা, ও দিদি, আসুন আসুন, মাত্র 10 মোহর দিয়ে একটা বেল নিয়ে যান। আসুন আসুন আসুন, নিয়ে যান আসুন। আসুন আসুন, আপনাদের পুজোর দর্শনীয় দশকর্মা দ্রব্যাদি নিয়ে যান, খুবই কম দামে পেয়ে যাবেন সবকিছু। আসুন আসুন। ভালো ভালো ধুতি আছে, বাবার চরণে ধুতি দিতে চাইলে নিয়ে যান আমার দোকান থেকে একখানা ধুতি। আসুন 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 না, আসুন আসুন। বলছি ধুতি কত করে? একদম 5 মোহর, 5 মোহর। কিন্তু বাজারে তো 2 মোহর। তাহলে বাজার থেকেই কিনে আনুন। না না, এই পুজোর থালা নিয়ে এখন বাজারে যাব না। দিন আমাকে একটা ধুতি দিন তো দেখি। কি গো গোপাল দাদু, শেষে কিনা তুমি এই গামলাগুলো বিক্রি করবে? ওদিকে তো দেখে আসলাম কোনো দোকানের সামনে আর পা রাখার জায়গা নেই, এত ভিড়। আর তোমার দোকানে দেখো একটাও লোক নেই। দাঁড়া দাঁড়া, একটু ধৈর্য ধর, একটু পরে দেখবি এখানে হাত পা কোনো কিছুরই রাখার জায়গা হবে না রে। এই মন্ত্রী, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? খুব ভালো মহারাজ। আপনার বাবার মাথায় দুধ ঢালা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই তো এক্ষুনি ঢেলে এলাম। আহ, বাবাকে আজ মন ভরে পুজো দিয়েছি। তা মন্ত্রী, গোপালের কি খবর, কিছু জানো নাকি? বটা ঘটা কিছুক্ষণ আগে গিয়েও দেখে এসেছে মহারাজ, গোপালের দোকানে একটাও লোক নেই, কয়েকটা ফাঁকা গামলা নিয়ে বসে আছে। হ্যাঁ, বলো কি, ফাঁকা গামলা? এই তাহলে তো দেখতে হচ্ছে। তা যাবে নাকি একবার? ঠিক আছে, চলুন তাহলে গিয়েই দেখে আসি টেকোটাকে। এই বটা ঘটা, তোরা দুজন আমার দোকানটা সামলা, আমি একটু আসছি। আচ্ছা মন্ত্রী মশাই। সত্যি দাদু, তোমার মাথায় কিছু বুদ্ধি আছে। প্রথমে তো ভেবেছিলাম তোমার মাথায় ব্যায়ামই হলো নাকি, নইলে কেউ মন্দিরের পেছনে দোকান দেয়। তারপর তুমি দেখিয়ে দিলে মন্দিরের পিছনে দোকান দিয়ে কিভাবে বুদ্ধি করে আয় করা যায়। নে নে, ওই গামলাটা ভরে গেছে, ওটা এবার সরিয়ে আরেকটা নতুন গামলা দে। কি এত দুধ, এত দুধ কোথা থেকে এলো? আরে মহারাজ যে, আসুন আসুন আসুন। না না গোপাল, তুমি আমায় বলো তো, এত দুধ তুমি কোথা থেকে পাচ্ছ? ওই যে ভোলে বাবার মাথা থেকে। কিন্তু তুমি এই বুদ্ধি পেলে কোথায়? দেখুন মহারাজ, এখানে প্রচুর ভক্ত এসেছেন, সবাই বাবার মাথায় দুধ ঢালছেন, সেই দুধ বাবার মাথা থেকে সরাসরি এইখান দিয়ে বেরিয়ে আসছে। তাই ভাবলাম এত দুধ নষ্ট না করে যদি কিছু করা যায়। আর তারপরেই আমি বিজ্ঞানীর থেকে দুধ পরিশোধন করার জন্য একটি যন্ত্র বানিয়ে নিলাম, আর সেই যন্ত্রই এইখানে লাগিয়ে সম্পূর্ণ দুধ পরিশোধন করে নিচ্ছি। আর এইভাবেই আমি গামলায় গামলায় দুধ সঞ্চয় করছি। মহারাজ, আমার মাথাটা কেমন যেন বনবন করে ঘুরছে, বনবন করে ঘুরছে। এখন তো সবে শুরু মন্ত্রী মশাই। হ্যাঁ মহারাজ, আমি শেষ, আমি শেষ মহারাজ, আমি শেষ। সত্যি গোপাল, আমি তো ভাবতেই পারছি না তোমার এত বুদ্ধি। মন্দিরের পেছনে দোকান দিয়ে এভাবে যে উপার্জন করা যায়, এই কল্পনা তো আমি স্বপ্নেও করতে পারবো না। কি
এত লোক কেন এখানে? এই সবাই তো মনে হচ্ছে এদিকেই আসছে। মহারাজ, বাবার প্রসাদী এই দুধ আমি সকল গ্রামবাসীর মধ্যে দান করে দিতে চাই মহারাজ, যারা এতদিন অনাহারে দিন কাটাচ্ছিল। তাই কাল সবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এসেছি। এত দুধ তুমি দান করে দেবে? বাহ বাহ বাহ, ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দান করো, দান করো, সকলকে দুধ দান করো। সত্যি গোপাল, তোমাকে আমরা কিপ্টে বলে কতই না মস্করা করেছি, কিন্তু তোমার মতো এই মন সত্যি এই গোটা কৃষ্ণনগরে কারোর নেই। এই কৃষ্ণনগরবাসীর কথা তোমার মতো করে কেউ ভাবতে পারে না। এই না, এই নাও, ধরো, এখানে 10টা মোহর আছে। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। কি মন্ত্রী মশাই, আমি তো আমার কথা রেখেছি, এবার আপনার কথাটা রাখুন। বলছিলাম কি গোপাল, অনেক কষ্ট করে সকাল থেকে দোকান দিয়েছি, কিছু অন্তত যদি আমায় দিতে। আজ্ঞে না, না না, পুরোটাই আপনার। এই, কি বলছো গোপাল? পুরোটাই আমার? তুমি কিচ্ছু নেবে না? কিচ্ছু না? না মন্ত্রী মশাই, আপনি এত কষ্ট করে দোকান দিয়েছেন, সেই ভাগের ভাগীদার আমি হতে পারবো না। তবে হ্যাঁ, আমাদের সকলকে কিন্তু আপনাকে মিষ্টি খাওয়াতে হবে। আরে নিশ্চয়ই নিশ্চয়ই। কটা মিষ্টি খাবে বলো? বলো 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 বলো, কটা মিষ্টি খাবে বলো? আর বলো না, আমি নিজে সবাইকে খাওয়াবো, সবাইকে খাওয়াবো। হ্যাঁ। বাবা, কৃষ্ণনগরের মন্ত্রীর মুখে এত হাসি! হ্যাঁ, সত্যি গোপাল, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তুমি গোটা কৃষ্ণনগরের গর্ব। আজকে আমি চিৎকার করে বলবো, জয় জয় গোপালের জয়। না মহারাজ, এই পবিত্র দিনে বলুন জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়। নাও, এবার দুটো মুড়ি খেয়ে নিয়ে পেটটা ভরাও, তারপর আবার আমাদের গরুর গাড়ি ধরতে হবে। এই ঘুরতে কি যে ভালো লাগছে, তোমায় কি বলবো? আমার দীর্ঘদিনের আশা যেইভাবে মিলে যাবে তা আমি কখনো ভাবিনি গো। তবে ছুটি বার করে বুড়ো বুড়ি বেরিয়ে পড়লাম তো। দেখো, আমার বাবা জীবন আর মেয়ে কোথায় গেল বলো তো? আরে ওরা ওদের মতো ঘুরছে, ঘুরতে দাও না। ঠিক বলেছো, ওরা ওদের মতো ঘুরুক, আমরা আমাদের মতো ঘুরি। কতদিনের ছুটি পেয়েছো? এখনো 7 দিনের ছুটি হাতে আছে, নাও, মনের সুখে নিশ্চিন্তে ঘুরে বেড়াও। আচ্ছা, একটা কথা জানতে মন চাইছে গো। মন যখন চাইছে তখন মনকে আর দাবি রেখো না গিন্নি, প্রশ্নটা করেই ফেলো। এতদিনের ছুটি মহারাজ তোমাকে দিলেন? দিলেন? শুধু ছুটি দিলেন তাই নয়, খাজাঞ্চি মশাইকে বলে হাত খরচের ব্যবস্থাও করে দিলেন। তবে জানো গিন্নি, মাঝে মাঝে মনে পড়ছে মহারাজের কথা, রানীমার কথা। রানীমা কোনো সমস্যায় পড়েননি তো? না 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 না, চিন্তা করো না, সব ঠিক আছে, সব। আমারও তাই মনে হয়, বুঝলে, সব ঠিক আছে, কোথাও কোনো গোলমাল নেই। কিরকম সুন্দর লাগছে বলো তো রাজবৈদ্য? কি বিষয়ে কথাটা বলছেন সেটা যদি বলেন। আরে বুঝতে পারছো না, কতদিন ধরে রাজসভাটা কিরকম শান্ত হয়ে আছে। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, গোপাল না থাকাতে সভাটা বেশ ভালো লাগছে। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় রাজসভায় প্রবেশ করছেন। মহারাজ এসে গেছেন, এবার আশা করি পরচর্চা আর পরনিন্দা বন্ধ হবে। তুমি কি বললে বিজ্ঞানী? হ্যাঁ, আমি পরচর্চা আর পরনিন্দা করি? ও মা, মন্ত্রী মশাই, তা আপনি এতক্ষণ কি করছিলেন শুনি? কি হলো, এত গোলমাল কিসের? এই গোপাল নেই, মনটা খুব ভারী হয়ে আছে। গোপাল বড় আদরের তো আমাদের কাছে। ওই শুরু হয়েছে আদিক্ষেতা। সব গোপাল গোপাল করে হেদিয়ে মরছে। ঠিক বলেছ সভাকবি, গোপাল আমাদের বড় আদরে। আজ সত্যি গোপালের কথা খুব মনে পড়ছে। কি বলো মন্ত্রী, তোমার হচ্ছে না? দেখি এবার মন্ত্রী মশাই কি বলেন। সংকটে পড়লাম, কি বলি। হ্যাঁ মহারাজ, কষ্ট তো হচ্ছে।
পদের ধারই একটা, খালি মিথ্যে কথা। মন্ত্রীমশাই যা তা দুষ্টু। মহারাজ, মন্ত্রীমশাই একটু আগে কিন্তু ঠিক এর উল্টো কথাই বলছিলেন। হ্যাঁ, আরে আমি জানি আমার মন্ত্রী কি বলতে পারে, সেই জন্যই তো আমি রাজা আর ও আমার মন্ত্রী। মন্ত্রী, তোমার এই দুমুখ অবস্থানটা তুমি পাল্টাও, নইলে কিন্তু শান্তি পাবে না। মহারাজ, নবাব বাহাদুরের দূত এসেছেন। এই মরেছে, নবাব বাহাদুর আবার কি সংবাদ পাঠালেন কে জানে। বেশ হয়েছে, কোনো জটিল কিছু হলে বেশ ভালো হয়। মহারাজ আমাকে দুমুখো বললেন। যাও, আর কি, পাঠিয়ে দাও। এই নবাব বাহাদুরের দুধ এলেই না আমার হাত পা কেমন পেটের ভেতর সেদিয়ে যায়। দেখি কি আবার খবর পাঠালো। বেশ হয়েছে, বেঁচে পড়েছেন মহারাজ। খবরটা যেন খুব জোরদার হয়। মহারাজের জয় হোক। কি ব্যাপার দুধ, কি সংবাদ? সব খবর ভালো তো? না মহারাজ, খুব খুব খারাপ খবরই আছে। সে কি কি হয়েছে? কি যে হয়েছে সেটাই তো কেউ বুঝতে পারছে না। নবাব বাহাদুরও খুব বিরক্ত। কি আনন্দ, কি আনন্দ! মহারাজ এবার পেঁচে পড়েছেন, এবার আমার দিকে নজর পড়বে। ওরে বাবারে, নবাব বাহাদুর বিরক্ত? ব্যাস, হয়ে গেল। হ্যাঁ গো দূত, নবাব বাহাদুর আমাদের উপরে বিরক্ত কেন? শুধু আপনাদের ওপর কেন, নবাব বাহাদুর নিজের উপরও বিরক্ত, সবার উপর বিরক্ত। সব সময় মেজাজ একেবারে সপ্তমে চড়িয়ে আছেন। সে কি? ওরে বাবা, মন্ত্রী, এ তো খুব গোলমেলে ব্যাপার। উপায় কি, কিছু ভাবলে? গোলমালের ব্যাপার নয়, শুধু শুধু আপনাদের রাজবৈদ্যকে নিয়ে যেতে এসেছি। ওরে বাবা, আমাকে কেন? আমি তো কিছু করিনি। আরে আরে, ভয় পাবেন না, ভয় পাবেন না। নবাব বাহাদুরের খুব শরীর খারাপ হয়েছে, কেউ সারাতে পারছে না। সব রাজ্য থেকে বৈদ্যরা এসেছে। সব রাজ্য থেকে বৈদ্যরা যাবে? হ্যাঁ, তাদের তাদের খুব খাতির করা হচ্ছে। ও, খাতির করা হচ্ছে? তাহলে ভয় নেই? না, ভয় আছে। ভয় আছে? তাহলে কি হলো? কথাগুলো তো মিলছে না, কিরকম উল্টো পাল্টা লাগছে। খাতিরও করবে, আবার ভয়ও আছে। খাতির তো করবেই, নবাব বাহাদুরের চিকিৎসা করাতে হবে। আর নবাব বাহাদুর যদি না সেরে ওঠেন তাহলে কপালে অশেষ দুঃখ। দুঃখ? ওরে বাবা রে! আর সারিয়ে দিলে তো নবাব বাহাদুর মাথায় তুলে নাচবেন, 2000 সোনার মোহর দেবেন। তবে চলে যাও রাজবৈদ্য, তোমার উপর আমার খুব বিশ্বাস আছে। যদি না পারি তাহলে তো কারাগারে। এই তো খাম্বাজ রাজ্য থেকে যে বৈদ্য এসেছিল সে পারেনি, তাকে তো খালি গায়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। চলুন চলুন রাজবৈদ্য, মুর্শিদাবাদ চলুন। আমাকে একটু সময় দেওয়া যাবে? আমি আমার গিন্নিকে একটু দেখে আসি। না, সময় দেওয়া যাবে না, চলুন। কি গো গিন্নি, কিরকম লাগছে মিষ্টি? ভালো, তবে যাই বলো, আমাদের ভোলা ময়রার মিষ্টি কিন্তু আরো ভালো। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমার কিন্তু বেশ লাগছে। মারা, আরো দুটো দাও তো। তুমি নাও গিন্নি। ঠিক আছে ঠিক আছে, এই দাও গো ময়রা, আমাকেও দুটো দাও। হ্যাঁ, ও বাবা, দেখেছো মিনু, আমাদেরকে বাদ দিয়ে কিরকম মার বাবা মিষ্টি খাচ্ছে। মা, আমিও খাবো। আমাদের দুজনেরই মিষ্টি খিদে পেয়েছে। ময়রা, তোমার কাছে যা যা মিষ্টি আছে সব কটা দুটো করে দাও তো। ওই দেখো, অত মিষ্টি খেতে নেই বাবা জীবন, রক্তে শর্করা বৃদ্ধি পাবে। ও মা গো, কথা শোনো, আমরা খেলে শর্করা বৃদ্ধি পাবে, আর আপনি খেলে কিছু হবে না। এই দেখো গিন্নি, কিরকম বাচ্চা ছেলের মতো ঝগড়া করছে। তুমি
তোমরা ঝগড়া থামা, কি সুন্দর ঘুরছি, আর কিপটেমি করতে হবে না। হ্যাঁ, আমি আমি কিপটেমি করছি? আমি আমার বাবা জীবনের শরীর স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন। তুমি জানো গিন্নি, রক্তে শর্করা বেড়ে গেলে কি হবে? ও যা হবে তখন দেখা যাবে, এখন তো খাই। এই ময়রা ভাই, এই মিষ্টিটাকে কি বলে গো? এটাকে মনোহরা বলে গো। বাবা, মনোহরা, ওপরে কঠিন ভেতরে রস, কঠিন ভেঙে রস পেতে হবে। ঠিক আমার শ্বশুর মশাইয়ের মতো, তাই না মা? যা কি যে বলো না। উজির, আর তো পারি না। সারা গায়ে কিরকম পিট চিটচিট করছে, চোখ বুঝলেই কিরকম সর্ষে ফুলের মতন দেখছি। চোখে সর্ষে ফুল? হ্যাঁ, এ তো ভয়ঙ্কর ব্যাপার। আপনি আর কিছু ফুল দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এটা শুনেই তো আমার ভয় লাগছে জাহাপানা। কেন, ভয় কি হলো? শুনেছি সর্ষের ভেতরে ভূত থাকে, তাহলে কি হবে? সেই ভূত তোমার ঘাড় মটকাবে। উফ, কি জ্বালা! কোথায় জ্বলছে জাহাপানা? আমার মাথায় জ্বলছে। উফ, আমার উজিরটা কি বোকা! আপনি আমাকে বোকা বললেন জাহাপানা? দেখুন দেখুন, এরকম মুখ টিপে হাসছে দেখুন। এই, তুমি ভালো করে হাওয়া করো আর মুখ খুলে হাসো। উজির, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। মাথার মধ্যে আগুন ছুটছে। আর খবর নাও কৃষ্ণনগর থেকে রাজবৈদ্য এসেছে কিনা। আমি খবর নিয়ে আসছি। হাওয়া করো, হাওয়া করো, আরে হাওয়া করো, সারা গায়ে আগুন ছুটছে। এতদিনের ছুটি এবার শেষ হলো, চলো আমরা কৃষ্ণনগর যাই। হ্যাঁ, ঠিক বলেছ। এবার আমার কৃষ্ণনগরের জন্য মন খারাপ করছে গো। ওই তো একটা গরুর গাড়ি। এই ভাই এসো এসো, আমরা যাবো। গাড়োয়ান, কৃষ্ণনগর পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ দাদা, হ্যাঁ তা তো হবেই, রাতও হয়ে যেতে পারে। না 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 না, রাত করো না, রাত করো না, একটু তাড়াতাড়ি চালাও গো গাড়োয়ান ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে। হাট হাট হাট, হাট হাট হাট। উজির, তুমি দেখছি কোনো কমবেরই নয়। তুমি দেখছো আমার শরীরের কত সমস্যা। এই সারা শরীর আগুনের মতন জ্বলছে, আবার বরফের মতন ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার পিঁপড়ের মতন কামড়াচ্ছে। তুমি কেন কোনো সাহায্য করতে পারছো না? কি করব জাহাপানা, সমস্ত রাজ্যের সব কবিরাজদের নিয়ে এলাম, তারা তো আপনার রোগ ধরতেই পারলো না। অমনি তুমি হাল ছেড়ে দিলে? তুমি একদম অকেজো, একটু কেজো হতে পারো না? আমি কি করব? আমি কি কোনো চেষ্টার ত্রুটি রেখেছি নাকি? আমি কি করব? আমি তো চেষ্টার ত্রুটি রাখিনি। হাত পেতে বেতনটা কে নেয় শুনি? কেন, আমি নি জাহাপানা। কাজের বেলা অষ্টরম্বা, জ্ঞান টনটনে। উফ, মরে গেলাম। এখন আবার বুক ধরপড় করছে। উফ, এক্ষুনি কিছুটা করো। কি করব আমি তো ঠিক বুঝতেই পাচ্ছি না। আচ্ছা আহম্মক, তুমি কি চাও যে আমি মরে যাই? কি মা, এটা ভাবাও তো পাপ। আমি না ঠিক বুঝতে পারছি না যে আপনি কি চাইছেন। আমি হতভম্ব হয়ে যাচ্ছি। উজিরটা কে উজির? আজ তোমার কাছ থেকে বেনজির আঘাত পাচ্ছি। উফ, এবার আমার পা কনকন করছে। উফ, আরে উজির, আরে কিছু একটা করো। আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। এই তুমি বেরিয়ে যাও তো। আমি তোমার মুখ দেখতে চাই না। জাহাপানা, আর কারো মোসাহেবি করব না, যেদিকে দু চোখ যায় চলে যাব। এতদিন সাথে থাকার খুব ভালো পুরস্কার দিলেন জাহাপানা। রাজবৈদ্যর জন্য খুব চিন্তা হচ্ছে।
কি যে করি। ও মন্ত্রী, তুমি একবার মুর্শিদাবাদ যাও না। বললেই হলো। শুনেছি নবাব বাহাদুর পাগল হয়ে গেছে, উজিরকে তাড়িয়ে দিয়েছে। কি হলো, চুপ করে কেন? ও মন্ত্রী, তুমি তো আমার মন্ত্রী, চুপ করে না থেকে আমাকে বলো না তুমি যাবে কিনা। এই রে, এ তো মহারাজ জোর করতে শুরু করেছে। একটা কিছু তো বলতে হবে। কি বলি খুব ভয় করছে মহারাজ। ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে, কি বুঝলে? মহারাজের জয় হোক। আহ গোপাল, তুমি এসে গেছো, আমার যে কি আনন্দ হচ্ছে না। এসো 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 গোপাল, এসো। এই গোপাল এসে বাঁচিয়ে দিয়েছে। মহারাজকে গোপাল যদি বলে তাহলে বেশ হয়। মহারাজ, এই গোপাল এসে গেছে, খুব ভালো হয়েছে না? হ্যাঁ, তা তো ভালোই হয়েছে। তবে মুর্শিদাবাদ তুমি যাবে, ও তো সবে এলো। না 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 না, আমি কোনো ঝামেলায় যাব না। কাল আমি বউকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাব। ঠিক আছে মহারাজ, তাই হবে। আমি কাল সকালে মুর্শিদাবাদে চলে যাব। কি হয়েছে মহারাজ, আপনাকে কিরকম যেন লাগছে? কি বলবো তোমায় গোপাল, নবাব ভীষণ অসুস্থ। আমাদের রাজবৈদ্যকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন নবাব বাহাদুর। তারপর মহারাজ? তারপর আর কি, রাজবৈদ্যকে আটকে রেখে দিয়েছেন নবাব বাহাদুর। শুনেছি নবাব বাহাদুর তার প্রিয় উজিরকেও নাকি তাড়িয়ে দিয়েছেন। ওরে বাবা, এত সব ঘটনা ঘটে গেছে। তুমি নেই আর আমরাও মনিহারা খুনি হয়ে বসে আছি। আমাদের কথা তোমার কি পড়েছিল মনে, পরিবার নিয়ে বেড়াবার ক্ষণে? আহা, তোমাদের কি ভুলতে পারি গো। এবার কাজের কথায় আসি মহারাজ। এই কাজ মন্ত্রীমশাই সামলাতে পারবেন না। কি মন্ত্রীমশাই, ঠিক বলেছি? রাখবো না, রাখবো না, রাখবো না, না রাখবো না। এত বড় কথা বললো গোপাল, আর মন্ত্রী তুমি চুপ করে রইলে। নীরবতা সম্মতির লক্ষণ মহারাজ। তার মানে মন্ত্রী স্বীকার করে নিচ্ছে যে এই কাজ মন্ত্রী সামলাতে পারবে না। তাহলে কি করবে? রাজবৈদ্যকে নবাব বাহাদুরের হাত থেকে মুক্ত করব কিভাবে? আমি যাব মহারাজ, আপনি কেন চিন্তা করছেন? গোপাল, তোমার পরিকল্পনাটা কি আমাকে ঠিক করে বলো না। তবে শুনুন মহারাজ। বলো শুনি। তবে আমার বিশ্বাস গোপাল তার বুদ্ধি দিয়ে এই বিরাট সমস্যারও সমাধান করবে। নাও এবার বলো তো। মহারাজ, আপনি নবাবের কাছে দূত পাঠান যে নবাব বাহাদুরের ভালোর জন্য একজন খুব ভালো মনোবিজ্ঞানী আনন্দ গোপাল আনন্দ ও তার সহকারী কনিষ্ঠ গোপাল আনন্দ মুর্শিদাবাদ যাচ্ছে। তোমার সহকারীটা কে? আমার জামাই। শ্বশুর জামাই যুদ্ধে চলে, আমরা অপেক্ষা করি। যুদ্ধ জয় করে ফিরবে বলে প্রার্থনাটা করি। তোমাকে আমি আটকাবো না, তুমি তোমার ঘরে যাও। তবে যাবার আগে তোমার যতখানি অর্থ প্রয়োজন তুমি নিয়ে যাও। আশীর্বাদ করি তুমি জয়ী হয়ে ফিরো। মহারাজের জয় হোক। আপনার আশীর্বাদ তো আমি পেয়েছি মহারাজ। এবার রানীমার আশীর্বাদ নিয়ে কাজে যাও। আমি রানীমার সাথে সাক্ষাৎ করে আসি মহারাজ। এসো এসো গোপাল। আপনার কাজ সুচারুভাবে শেষ হবে, ঠিক জয়ী হয়ে ফিরবে আমাদের গোপাল। হ্যাঁ। এমা, ইস, ওভাবে দোলাবেন না বাবা, রস উথলে উঠছে। রস পড়ে যাবে তো। বেশি রস হলে তো রস উথলে পড়বেই বাবা জীবন। আবার কি হলো? বলি কি রসের কথা হচ্ছে? না, মিনুকে বলো বাবা জীবনের জিনিসপত্র বেঁধে দিতে যেতে হবে। সে কি, আমি তো ভাবলাম এই মাসটা কাটিয়ে তবে যাব। এত তাড়াতাড়ি তো যাব না, মিনু তো জানে সব। আরে তোমাকে কে যেতে বলেছে? তুমি আমার সাথে যাবে মুর্শিদাবাদ একটা বিশেষ কাজ। ও, আপনার সাথে যাব? খুব ভালো। খেতে খেতে হবে বুঝলে। তাই তুমি আমার সহকারী হয়ে মুর্শিদাবাদ যাবে। তোমার নাম হবে কনিষ্ঠ গোপাল আনন্দ। এই যে
কৃষ্ণচন্দ্র যে বললো মনোবিজ্ঞানী আসবে তার সহকারী নিয়ে, তা কোথায় তারা? শুনেছি তারা আজ আপনার কাছে পৌঁছাবে জাহাপানা। তা কখন আসবে? আমি কবরে গেলে তারপর আসবে? কি চিটপিট চিটপিট করছে সারাগা? শুয়ে আরাম নেই, বসে আরাম নেই, কে আরাম নেই, কিছুতেই আরাম নেই। জাহাপানা, কৃষ্ণনগর থেকে একজন এসেছেন। হাঁ করে আমার মুখ দেখছো কেন? পাঠিয়ে দাও। যথাজ্ঞা জাহাপানা। সব যেন কিরকম হয়ে গেছে। দেখছে কতদিন ধরে আমি ভুগছি, এদের কোনো হুঁশ নেই। আমরা এসে গেছি, আর কোনো চিন্তা নেই। ওই রকম সবাই বলে, কেউ সারাতে পারছে না। আপনাকে এত কথা বলতে কে বলেছে? বটে, আমার রাজ্য আর আমাকেই চোখ রাঙানো হচ্ছে। চুপ! সুস্থ হতে গেলে মহারাজ, আপনার সময়টা এখন বেশ ভালো যাবার কথা। গ্রহ নক্ষত্র সব অনুকূলে, কোনো বড় কাজে হাত দেবার পক্ষে খুবই শুভ সময়। বলছো? বাবা বাবা বা, তার মানে এখন ভালো কাজে হাত দেওয়া যায়। হ্যাঁ, যায় যায় যায়, শুধু উত্তর পূর্ব দিক থেকে কোনো একটা চাপ এলেও আসতে পারে। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুরের দূত আপনার সাক্ষাৎ প্রার্থী। এই দেখো, বলতে না বলতেই ঝড়ঝঞ্ঝা এসে গেল। যাও যাও, ডেকে নিয়ে এসো, নবাব বাহাদুরের কি বক্তব্য শুনি। যথাজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। বলো বলো দূত, তোমার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। বলো বলো তো, নবাব বাহাদুর কি নির্দেশ পাঠালেন? নবাব বাহাদুর কাল কৃষ্ণনগর আসবেন পরিদর্শন করতে। সর্বনাশ, কিরকম ধুরন্ধর দেখেছো! আমাকে সময় দিল না। কি যে মতলব আছে কে জানে। না, মুখে হাসি নিয়ে কথা বলতে হবে। বাহ 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 বাহ, আগামীকালই আসবেন, তাহলে তো তোড়জোড় করে লাগতে হবে। তা দূত, তুমি এবার বিশ্রাম নাও। না, আমার বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই। আমার কাজ হলো আপনাকে জানানো হয়ে গেছে। এবার আমার যাওয়ার পালা। আপনার আজ্ঞা হলে আমি আসি। কি আর বলবো তোমায় দূত, তুমি তাহলে এসো, আর নবাব বাহাদুরকে আমার প্রণাম জানিও। নিশ্চয়ই মহারাজ, প্রণাম। গোপাল, দেখলে তো আমার কেমন ফাটা কপাল। ভাবছেন কেন মহারাজ? আমরা তো সবাই আছি। আমরা সবাই মিলে নোংরা আবর্জনা সাফ করে দেব। আমার বানর সেনা আছে না? আরে দেখো না, মানে কিভাবে কি করা যায়। তবে তোমার ওপর আমার বিশ্বাস আছে। এই রে, গোপাল যদি ওর নাতি নাতনিকে দিয়ে কাজ শুরু করে দেয়, তাহলে তো আমার আয় বন্ধ হয়ে যাবে। না 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 না, গোপালকে এখানে ঢুকতে দেবো না। মহারাজ, আমি তো আছি। বাচ্চাদেরকে দিয়ে কাজ না করিয়ে আমি বটা ঘটাকে দিয়ে কাজ করিয়ে নেবো। ওই মন্ত্রী আবার মহারাজকে লুটতে চাইছে। না না, এ তো হতে দেব না। মন্ত্রী মশাই, বাচ্চারা শুধু একা নয়, বাচ্চা বুড়ো সবাই মিলে, এমনকি আমরা সভাসদরাও হাত লাগিয়ে আমাদের রাজ্যকে জঞ্জাল মুক্ত করব। মহারাজ, আজ আমাদের ছুটি দিয়ে দিন, আমরা সবাই কাজ শুরু করি। ঠিক আছে ঠিক আছে, তোমাদের আজ অর্ধ দিবস ছুটি দেওয়া হলো। এখন জঙ্গল সাফ করতে হবে বলে কিনা অর্ধ দিবস ছুটি। চলুন মন্ত্রী মশাই, আমরা সবাই দঙ্গল বেঁধে জঙ্গল সাফ করি। আমরা সাজাবো নতুন করে আমাদের এই রাজ্য। আজ সারা দিন ধরে আমরা করব এই কঠিন কার্য। কি হে উজির, কেমন বুঝছো? এতক্ষণ তো কৃষ্ণচন্দ্র তুরুক নাচন নাচতে লেগেছে। জাহাপানা, জাহাপানা, মহারাজ ভাবতেই পারবে না আমরা কেন কাল আচমকা যাব। দেখবো কৃষ্ণনগর কিরকম আছে, নোংরা না পরিষ্কার? নোংরাই থাকবে, পরিষ্কার করার সময় পাবে কি করে? অপরিষ্কার দেখবো আর কৃষ্ণচন্দ্রকে ধমকাবো। যত ধমক পাবে তত চমক পাবে, আর আমরা আমোদ পাবো। তারপর জাহাপানা ওই কৃষ্ণনগর থেকে কৃষ্ণচন্দ্রকে সরিয়ে আমাকে বসিয়ে দেবেন। একদম, আমার কথা আর কোনো নড়চড় হবে না। আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো জাহাপানা। এখন কৃষ্ণচন্দ্র ছটপট করছে, খালি ভাবছে কাল কি হবে, কাল কি হবে।
দেখলেন মহারাজ, কথায় আছে না, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। দেখুন কি ছিল আর কি হয়েছে। মন্ত্রী, এই বিষয়গুলো তো তোমার দেখার কথা। তোমার দেখছি কোনো সৌন্দর্য বোধই নেই। আমার লোক বল নেই মহারাজ, আর আজ আমার মন খুব খারাপ। তাই নাকি? তাহলে তোমার মন কি করলে ভালো হবে? সকাল থেকে আমি তো খালি বকা খাচ্ছি। আমার মন সত্যি খুব খারাপ। আমি তো আপনার মন্ত্রী নাকি? ঠিক আছে, এখন আমাকে কালকের ব্যাপার নিয়ে একটু ভাবতে দাও, আর আমার সাথে থেকো। দেখবে আস্তে আস্তে মন ভালো হয়ে যাবে। আজ থেকে সবাই এক হয়ে থেকো কিন্তু। আর হ্যাঁ, গোপালের কথাটাকে মন্ত্রের মতো ধরে চলো। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কি বুঝলে তো? বুঝলাম। কাল নবাব বাহাদুর এলে বোঝাবো কত ধানে কত চাল। খালি গোপাল গোপাল করা। উফ, আজ গায়ে গতরে খুব ব্যথা হয়েছে, খুব খাটাখাটনি হয়েছে। অগিন্নি, দাও তো দেখি নারকল মুড়ি আর শরবত। ও বলি, চোখে কি দেখতে পাও না? দেখছো তো সন্ধ্যে দিচ্ছি। ওমা, বাবা এসে গেছেন। যাই আমি টুক করে পেনামটা করি। কতদিন পরে দেখা। পেনাম করে কত সুখ, সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কতদিন পরে আপনাদের দেখলাম। কতদিন মানে? এই তো 3 মাস আগে তুমি আমার ঘাট থেকে নামলে। এটা কি রকম কথা? বলি, ভালো কথা মুখে আসে না না? 5টা নয়, 10টা নয়, একটা মাত্র জামাই। বাবা, ওই 3টে মাস না আমার কাছে 3 বছরের সমান। আমি যে কি হারাচ্ছিলাম বুঝতেই পারছিলাম না। তাই আজ দুপুরে চলে এলাম টুকুস করে। বাবা বলুন, ভালো করিনি? খুব ভালো করেছো বাবা। এটা তোমার নিজের ঘর, যখন মন চাইবে তখন আসবে। উফ, কি আদিক্ষেতা। রোজগার তো করতে হয় না, শ্বশুর মশাইয়ের লঙ্গরখানা খোলা। তা আমার দিকটা দেখা হবে না নাকি? আপনাকে কি করতে হবে সেটা বলুন না বাবা, আমি তো আছি। আমার গায়ে গতরে খুব ব্যথা, বুঝলে? একটু দলাই মালাই করে দাও দেখি। আর গিন্নি, দাও দেখি আমাকে নারকল মুড়ি। আমি ঘরে যাচ্ছি। চলো বাবা জীবন, আমাকে দলাই মালাই করবে, চলো। এমনু, আয়, তোর বাবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। কি বলছো মা? আমার সাথে রান্নাঘরে চল, তোর বাবার জল খাবারের ব্যবস্থা করতে হবে। চল। ঠিক আছে, চলো মা। রাত অনেক হয়েছে মহারাজ, এবার বিশ্রাম নিন। চিন্তায় ঘুম আসছে না রানী। ও, কাল যে কি হবে। কিছু চিন্তা করবেন না মহারাজ, সব ঠিক হয়ে যাবে। সময় সব ঠিক করে দেয় মহারাজ। তার চেয়ে বড় কথা, মনে রাখবেন মহারাজ, আপনার গোপাল আছে। সেটা আমি সব সময় মনে রাখি, কিন্তু এখন যেটা হয়েছে সেটা খুব বিপদের। নবাব বাহাদুর কি অভিপ্রায় হঠাৎ কৃষ্ণনগরে আসছেন সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, শুধুই কি আমাকে বিপদে ফেলা? যদি নবাব বাহাদুর বিপদে ফেলবার জন্যই আসেন, তবুও তিনি আপনার কিচ্ছু করতে পারবেন না মহারাজ। হ্যাঁ, বলছো রানী? তাই যেন হয়, তাই যেন হয় বাবা। অনেক চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করছে বাবা জীবন। অনেকক্ষণ ধরে দলাই মালাই করছি। কেমন লাগছে বাবা? ও, তুমি এতক্ষণ আমাকে ওই দলাই মালাই করছিলে? আমি তো ভাবলাম আমাকে কে যেন সুরসুরি দিচ্ছে। যাকে যাই হোক, কিছু তো একটা করছিলে, ভালো। এবার কিছু শোনো। বাবারে, এবারে শুনতে হবে? আমি ভাবলাম আপনার ঘুম এসে গেছে, এবার আমি যাব। কোথায় আর যাবে? এসেছে তো আমার ঘরে। এবার দুদণ্ড বসো, কিছু সুখ দুঃখের কথা আলোচনা করি। আজ আর পোড়া চোখে ঘুম আসবে না। কেন বাবা, ঘুমের কি হলো? সব নবাব বাহাদুর নিয়ে নিয়েছে। মনে হয় মহারাজও না ঘুমিয়েই রয়েছে, বুঝলে? একটা দারুণ চাল চলেছেন নবাব বাহাদুর। সে কি নবাব বাহাদুরের চাল? না জানিয়ে হঠাৎ নবাব বাহাদুর কেন আসছেন, এটা তো আমি ধরতে পারছি না। কালকে আপনার সাথে আমি থাকতে পারি? ঠিক আছে, তাই থেকো। বলি, সবাইকে তোমার মতো আকাশের তারা গুনে রাত কাটায়? আর কিরকম বেআক্কেলে মানুষ, জামাইকে দিয়ে এত রাত পর্যন্ত গা হাত পা টের পারে। যাও বাবা, তুমি বিশ্রাম নাও।
আসলে তোমার মাতা ঠাকুরানী কিঞ্চিত ঈর্ষা কাতর হয়ে পড়েছেন। এই তুমি আমার সেবা করলে, এই সেবাটা তো উনি আর নিতে পারছেন না, তাই আফসোস। যাও যাও বাবা জীবন, তুমি তুমি শুয়ে পড়ো, যাও। কি বলে? তুমি যেটা শুনলে। কৃষ্ণচন্দ্র, তোমার কাজকর্ম কিরকম চলছে সেটা সরেজমিনে দেখতে এলাম। তা কিরকম দেখছেন নবাব বাহাদুর? কি উজির, কিরকম দেখছো? দেখা তো সবে শুরু জাহাপানা, এখন তো অনেক কিছু দেখা বাকি। কি কি দেখা বাকি আছে তার একটা ফর্দ করে এনেছেন তো? কেন ফর্দ লাগবে কেন? মা, হয়তো কোনোটা দেখা হলো না, নাতিকে ফিরে গেলেন, পরে মনে পড়লো, তখন মনের কোণে আরো কত জায়গায় ব্যথা বেদনা হবে। ঠিক বলেছে বাবা জীবন। হ্যাঁ, ঠিকঠাক দেখে নেওয়াটা খুব জরুরি। এই বাবা জীবনটা কে গোপাল? আগে উনি আমার অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ নবাব বাহাদুর। কি বললে? অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ? সেটা কি? বাবা বাবা, বেশ জব্দ করেছে নবাব বাহাদুরকে। আগে বটবৃক্ষ হলো বট গাছ, আর বট গাছ এমন একটা গাছ যে গাছে সবাই আশ্রয় নেয়। থামো তুমি, আমাকে বট গাছ নিয়ে জ্ঞান দিচ্ছ? আমি জানি বট গাছে ছায়া সবাই বসে, এ আর নতুন কি? কিন্তু অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ মানেটা কি? ওই যে বলেন ছায়া, বট গাছের ছায়া। যে বট গাছ ছায়া দিয়ে আমার অর্ধাঙ্গিনীকে বড় করে আমার হাতে তুলে দিয়েছেন, আমিও তারই ছায়ায় আছি। আরো গুলিয়ে গেল জাহাপানা। তুমি খুব হিয়ালি করে কথা বলো। ভালো ভালো ভালো, আমি বুঝেছি, গোপাল তোমার শ্বশুর হয়। হ্যাঁ নবাব বাহাদুর। জাহাপানা, আমরা দেখতে এসেছি, কথা শুনতে নয়। হ্যাঁ, ঠিকই বলেছো, আমরা তোমার রাজ্যে ত্রুটি বিচ্যুতি দেখতে এসেছি। চলো দেখাও দেখাও। বিচ্যুতি কিছু কি পেয়েছেন নবাব বাহাদুর? বিচ্যুতি তো পেতেই হবে জাহাপানা, চলুন তো এবার নদীর ধারে। হ্যাঁ, ঠিক বলেছো উজির, এই নদীর ধার দেখতে হবে। চলো কৃষ্ণচন্দ্র, তোমার নদীর ধার দেখবো। চলো চলো। নবাব বাহাদুর কি চাইছে সেটাই তো বুঝতে পারছি না। নবাব আর উজিরের মতিগতি তো ভালো দেখছি না। ওরা কোনো না কোনো উপায়ে মহারাজকে ছোট দেখাতে চায়। দেখি নবাব বাহাদুর আপনারা কত দূর যেতে পারেন। খেলাটা বেশ জমে গেছে, আমাকে নবাব বাহাদুরের পাশে দাঁড়াতে হবে। এখানে এই বড় বড় পাথর রাখা কেন? আসলে নদীতে যখন বান আসে তখন এই পাথর দিয়ে আমরা বাঁধ বাঁধি। পাথরের এমন শক্তি বন্যা স্রোতকে আটকে দেয়। আমারও খুব শক্তি, আমি খুব শক্তিশালী নবাব। কি বলো হুজির? আগে জাহাপানা, একেবারে ঠিক কথা, বাংলার পাথর। আমি তাহলে বাংলার পাথর? আমার মতন শক্তিশালী? খুব ভালো উপাধি নবাব বাহাদুর, বাংলার পাথর। এতে হাসার কি হলো গোপাল? আসলে আমার অসত্য বৃক্ষ হেসেছেন একটা কথা ভেবে। এখানে আবার অশ্বত্থ বৃক্ষটা কি? আগে আমার অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ আমার সামনে দাঁড়িয়ে। উফ গোপাল, তোমার জামাই বড় বেয়ারা ধরনের মানুষ, জটিল। তা আপনি ঠিকই বলেছেন, শ্বশুর জটিল তাই জামাইও জটিল। আসলে যে কথাটা আমার মাথায় কোণে কোণে ঘুরছে সেটাকে একটু বাইরে আনি, কি বলেন নবাব বাহাদুর? হ্যাঁ, জটিলতা ছেড়ে সরল ভাবে বলো, কি বলতে চাইছো? বুদ্ধির কাছে পাথর হালকা। তার মানে তুমি কি বলতে চাইছো গোপাল? উনি কিছু বলতে চাইছেন না, বলছেন বুদ্ধি সবচেয়ে ভারী, মানে যার বুদ্ধি আছে সে সবচেয়ে শক্তিমান। কি বলছো জামাই? তুমি ভেবে বলছো তো? একদম ভেবেই বলছি। কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল আর গোপালের জামাই আমাকে যথেষ্ট অপমান করছে, আমি এর বিহিত চাই। আরে গোপাল, তুমি থামো, আর তোমার জামাইকেও থামাও। মহারাজ, আমি কেন থামবো? আমি তো একদম সত্যি কথা বলছি। বুদ্ধির কাছে পাথর হালকা। তুমি কি বলছো গোপাল? তোমার কোনো ধারণা আছে এই পাথরগুলো কতটা ভারী? তুমি প্রমাণ করতে পারবে তো যে বুদ্ধির কাছে পাথর হালকা? এটা তো আমিও প্রমাণ করতে পারবো, এটা তো খুব সহজ জিনিস। কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল আর গোপালের জামাই কিন্তু আমার সহ্যের বাঁধ ভেঙে দিচ্ছে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমরা কি করতে এসেছিলাম জাহাপানা, সেটাই তো ভুলে যাচ্ছি। উজির, আপনি একটু দাঁড়ান, আগে এই বিষয়টা মিটে যাক, তারপর সব ভাবা যাবে। হ্যাঁ, এই বিষয়টাই মেটাতে হবে। আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে পাথর জলের থেকেও হালকা, এমনকি পাথরকে জলে ডোবালেও ডুববে না। বেশ, পাথরকে জলে ডোবানোর পরেও যদি না ডোবে তাহলেই হবে তো? হ্যাঁ, তাহলেই হবে। শুধু হালকা নয়, এমন হালকা যে শিলা জলে ভাসবে। এ কি বলছো গোপাল?
জলে ভাসবে শিলা, এটা কি গোপালের লীলা? গোপালের মাথা হয়েছে ঢিলা। বুঝতে পারছি না গোপাল, যে তুমি পাগল না আমি। রাজ্যতীশে গোপালের ছক কি বলছে? কিছু বলছে না, শুধু দেখছি। শুধু একটা কথাই বলতে পারি, উত্তর পূর্বের হাওয়ায় কৃষ্ণনগর টলমল। ঠিক আছে গোপাল, তুমি আর তোমার বাবা জীবন যদি কাল নদীতে পাথর ভাসাতে না পারো, তবে তবে এই 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 কৃষ্ণচন্দ্র, তোমার কি হাল করবো বলো তো? কি নবাব বাহাদুর? তোমার গর্দান নেব। এ কি হলো? এ কি অমঙ্গল! দাসী, দাসী, মহারাজের কি কোনো বিপদ হলো? কি হয়েছে? কি হয়েছে রানীমা? কি হয়েছে? কি হয়েছে? দাসী, কোথাও কিছু নেই। হঠাৎ দমকা হাওয়া দিল, প্রদীপ নিভে গেল। মহারাজের কি কোনো বিপদ হলো? এটা তুমি কি করলে বলো তো গোপাল? তোমাদের দুজনের জন্য আমার এখন প্রাণ সংশয়। আমি যে কি করব? প্রাণ সংশয় হবে আপনার শত্রুর মহারাজ। আমাকে এখন নবাব বাহাদুরের পক্ষ নিতে হবে। কাল তো মহারাজের মোটামুটি শেষ দিন। তাহলে আমি এখন আসি মহারাজ। আমার মিষ্টি বউটা অনেকক্ষণ একা একা আছে। আমি ওর কাছে না গেলে ও খুব ভয় পায়। সে কি মন্ত্রী, তুমি আমাকে একা ফেলে চলে যাবে? তুমি না আমার মন্ত্রী, আমার বিপদে এইভাবে একা ফেলে যেতে পারবে? যে আপনাকে বিপদে ফেলেছে সে আপনার পাশে আছে তো মহারাজ। আপনার সাথে থেকে কেন নবাব বাহাদুরের বিরাগ ভাজন হই? প্রণাম মহারাজ। আর যার যার যাবার আছে তারা আমাকে ছেড়ে চলে যেতে পারো। না না না, আমি আর কিছুই মনে করব না। মহারাজ, চন্দ্র সূর্য যদি সত্যি হয় তবে এটাও সত্যি, বুদ্ধি সব থেকে ভারী। বুদ্ধির জোরে ভারী পাথরও জলে ভাসে মহারাজ। আমাকে আর মিথ্যে স্তোক দিও না তো। আমি জানি কাল আমার জীবনে কি হতে যাচ্ছে। মহারাজ, আপনি প্রাসাদে যান। রানীমা আপনার জন্য খুব চিন্তায় আছে। শুধু জেনে রাখবেন মহারাজ, নবাব বাহাদুর আপনাকে বিব্রত করবার জন্য এখানে এসেছেন। আমি ওনার উদ্দেশ্যটা ধরে নিয়েছি মহারাজ। কাল আমি সুদ সমেত ফেরত দেব। রানীমার আশীর্বাদ আমার মাথায় আছে যে। জয় হোক তোমার গোপাল, তোমার হাতেই রয়েছে দাঁড়িয়ে কৃষ্ণনগরের কপাল। আমার এখন আর ভয় করছে না মহারাজ, কারণ গোপাল হয় কি নয় করতে পারে, আর গোপাল সেটা করবেই। হ্যাঁ, তুমি এতটা নিশ্চিত যে গোপাল পারবে? পারবেই। আমার সিঁথির সিঁদুর গোপাল ঠিক রক্ষা করবে মহারাজ, দেখবেন। কি হে গোপাল, আর গোপালের বাপধন দেখি পাথর জলে কি করে ভাসাও দেখি। নবাব বাহাদুর বাপধন নয়, বাবা আমাকে বাবা জীবন বলে ডাকে। ওই একই হলো, যাহা বাবা জীবন তাহাই বাপধন। এই কিরকম কথা বললেন উজির মশাই? আমার আমাশা কি এক? মাছ দেখাতে বললে আপনি কি মাছরাঙা দেখাবেন? জল চাইলে জলপাই দেবেন? বেলফুল বললে আপনি বুঝি বেলফল আনবেন? বাবা, আমার ঘাট হয়েছে। কথায় কথা বাড়ে। দেখাও দেখাও, এবার তোমাদের কেরামতি দেখাও। জয় রানীমার জয়, জয় মহারাজের জয়। গোপাল যে কি চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভারী পাথর জলে ভাসবে, এ কি সম্ভব? বাবা, তাহলে আমি শুরু করি? হ্যাঁ, শুরু করো। জাহাপানা, থামতে আদেশ করুন। আমার মনে হয় ওগুলো পাথর নয়, গোপাল আর গোপালের জামাই আমাদের সাথে তঞ্চকতা করছে। উজির মশাই, আপনার মনে হচ্ছে এটা পাথর নয় কি, তাই তো? আমারও তাই মনে হচ্ছে। ওগুলো কাঠ, আর তাতে কালো রং করা। উজির মশাই, আপনি তাহলে এখানে এই কাদায় নেমে পরীক্ষা করে যান, এটা পাথর না কাঠ। দাঁড়ান উজির মশাই, দাঁড়ান, আমিও আপনার সাথে পরীক্ষা করতে যাব। চলে আসুন মন্ত্রী মশাই, দেখবেন আপনার মাথার মধ্যে যে নিরেট পাথরটা আছে তার সাথে কোনো প্রভেদ নেই। আসুন মন্ত্রী মশাই, দাঁড়িয়ে পড়লেন কেন? উজির মশাই আসুন। না জাহাপানা, পাথর। ব্যাস,
হয়ে গেছে, এবার জলে ভাসাই। হ্যাঁ এসো গো পুটির বাবা, পুটি, ন্যাপলা, গুলটে, সেনাপতি, তোমার দলবল, পাথরটাকে ঠেলতে হবে তো। মা কি হবে গো, তোমার জামাই পারবে তো? পারবে পারবে, তোর বাবার মাথায় অনেক বুদ্ধি রে। তোর বাবা বুদ্ধির চাষ করে। হ্যাঁ, নিশ্চয় কিছু একটা কল কবজা করেছে। হ্যাঁ, নাও জোর লাগিয়ে হেইয়ো, পাথর ঠেলো হেইয়ো। জলে ভাসাও হাইয়ো, মারো ঠেলা, হেইয়ো, ধাক্কা দাও, হেইয়ো, হেইয়ো। হাইয়ো। এ কি পাথর এত বড় যে জলের নিচে তো ডুবছেই না। জাহাপানা, এ কি করে সম্ভব? গোপাল আর গোপালের জামাই তো সত্যি অসম্ভবকে সম্ভব করলো। রানীমা, বুদ্ধির কাছে সবকিছু হালকা। আপনি সেদিন বলেছিলেন পাথরকে জলে ডোবালেও যেন না ডোবে, আর আজ আমি সেটাই চাক্ষুষ প্রমাণ করে দিলাম। জয় গোপালের জয়। গোপাল, গোপাল কি করি অসম্ভবকে সম্ভব করলে আমাকে বলো না। বাবা জীবন, তুমি বলো। মহারাজ, এইখানে নদীর গভীরতা কম, তাই ঠেলে পাথরটাকে নদীর মধ্যে ঠেলে দিলাম। এখন ভাটার সময় জল কোমরের কাছে, নদীর নব্যতা কম আছে, তাই পাথরটা তলায় আটকে আছে। ওপর থেকে মনে হচ্ছে পাথর ভেসে আছে। সত্যি গোপাল, তুমি প্রমাণ করলে বুদ্ধির কাছে সব হালকা। কৃষ্ণচন্দ্র, আমি তোমার সত্যি ক্ষতি করতে এসেছিলাম, কিন্তু পারলাম না। গোপালের কাছে আমি হেরে গেলাম। সত্যি তুমি খুব ভাগ্যবান কৃষ্ণচন্দ্র, তোমার কাছে গোপাল আছে। এবার আমি কি করি? মহারাজ, যাক, আপনি সুস্থ স্বাভাবিক আছেন। এই কে আছিস? এই মন্ত্রী মশাইকে জোয়ার আসলে হাত পা বেঁধে একেবারে নদীতে ভাসিয়ে দিবি। মহারাজ, আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ। জোয়ারে এই মরা নদী খরস্রোতা হয়ে ওঠে, হাত পা ডুবে থাকলে তো মরে যাবো। আমার কিডনির কি হবে মহারাজ? যাও যাও, তোমার গিন্নি একা আছে, তুমি বরং ওখানেই যাও। আমার রাজসভায় তোমার আর স্থান নেই। থাকলে গোপাল খুলবে কপাল, গোপাল পরম ধন। ভজ গোপাল সন্ধ্যা সকাল, সুস্থ থাকবে মন। গিন্নি, এ কি গিন্নি, এ তুমি কি করছো? আর শাড়ি দেখছি গো, শাড়ি। এই শাড়িগুলো পরলে আমায় কত সুন্দর লাগবে বলো। কিন্তু এত শাড়ি তুমি পেলে কোথায়? কিনলাম তো, আজ একজন বেচতে এসেছিল, কিনলাম। বাহ, বেচতে এসেছিল আর তুমি কিনে নিলে। কি করবো বলো, তুমি তো আর শখ করে আমায় কিনে দাও না। অত স্বাদ আমার নেই গিন্নি। উফ, তোমাকে নিয়ে না আর পারি না গিন্নি। মোহরগুলোকে শুধু শুধু এইভাবে নষ্ট করা কোনো মানে হয়? নষ্ট? হ্যাঁ গো, এটা বলতে তোমার একটু কষ্ট হলো না গো? আমার কতদিনের স্বপ্ন শাড়ি। আমি শাড়ির গাদায় বসে আছি, আমার চারিদিকে শাড়ি শাড়ি। আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার মাথায় ভাঙছে হাড়ি। শুদ্ধ বাড়াবাড়ি। কি হে গোপাল, আজ এরকম মুখ গোমরা করে বসে আছো যে বড়? গিন্নি খেতে দেয়নি নাকি? সবসময় মস্করা করবেন না তো মন্ত্রী মশাই, ভালো লাগে না। সে কি মস্করা শুনে তুমি লোহার করার মতো শক্ত হয়ে যাচ্ছ কেন হে? হ্যাঁ গোপাল, কি হয়েছে তোমার একটু খুলে বলো দেখি। সকাল থেকেই তো মুখ গোমরা করে বসে আছো, একটা কথাও বলছো না। কি আর বলি মহারাজ, আমার বহু কষ্টের সঞ্চয় সব শেষ হয়ে যাচ্ছে। সে কি করে? আরে তোমরা তো মাত্র দুজন মানুষ। তা তো বটেই, কিন্তু আরেকজন মানুষের শাড়ির চাহিদা যে দিন দিন বেড়েই যাচ্ছে। এই কালই তো বাড়ি ফিরে দেখে গিন্নি পাঁচটা নতুন শাড়ি কিনে বসে আছে। ও এই ব্যাপারে আপনি হাসছেন মহারাজ, আর আমি এদিকে ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়ছি। গিন্নি কিনেছে শাড়ি, তাই গোপালের আর চিন্তা ভারী। আরে গোপাল, সবেরই একটু শাড়ির প্রতি দুর্বলতা থাকে, থরি দুর্বলতা, ওটা মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। এই তো তোমাদের রানীকেই দেখো না, দুদিন ছাড়াই একটা করে নতুন শাড়ি কেনে। আপনি হলেন কে মহারাজ?
আপনার সাথে আমাদের তুলনা। কিন্তু গোপাল, এটা ভুল না। তুমিও গোপাল ভাঁড়, মহারাজের রাজসভার একমাত্র ভাঁড়। তোমার গিন্নির তো একটু সকাল্লাদ থাকবেই। আপনাকে আর মাঝখানে ফোড়ন কাটতে হবে না মন্ত্রী মশাই। আহা গোপাল, মন্ত্রী তো ভুল কিছু বলেনি। ধন্যবাদ মহারাজ। আমি তো এটাই বলতে চাইছি, তুমি যেমন রসগোল্লার হাঁড়িতে খুশি, তোমার গিন্নি তেমন শাড়িতে খুশি। আরে দিদি, এসো এসো, তা জল নিতে এসেছো বুঝি? হ্যাঁ গো পুটির মা, এই রান্না বসাতে হবে তো। আমার তো সেই কখন রান্না সারা হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে তো। তা কোথায় বেরোবে গো? ওমা, তুমি জানো না আজ উত্তরের মাঠে মেলা বসেছে তো, কত শাড়ির দোকান বসেছে। দোকান? নতুন শাড়ি? বাবা 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 বাবা। তা যাবে নাকি? চলো না, বেশ একসাথে যাওয়া যাবে। যাবো, হ্যাঁ যাবো, কিন্তু রান্না? ও যাকে, চিড়ে মুড়কি খেয়ে নেবে খন। ঠিক আছে ঠিক আছে, যাবো যাবো, আমি এক্ষুনি সেজে গুজে বেরোচ্ছি। হ্যাঁ গিন্নি, ও গিন্নি, খেতে দাও, খুব জোর খিদে পেয়েছে। এ কি, কোথায় চললে? এই মেলায় যাচ্ছি গো, মেলায়, ওই পুটির মার সাথে। হ্যাঁ মেলায়? সে কি? আহা, এতে অবাক খবর কি আছে? আমি তোমাকে বলেছি না, আমার স্বপ্ন, আমার চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি থাকবে। আজ আমি শাড়ি কিনবো, শাড়ি শাড়ি। আর খাবার? আজ রান্না করার সময় পাইনি, বলি চিড়ে মুড়ি খেয়ে না। হায় রে, আমার সব সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। না না, কিছু একটা করতে হবে। এই সিন্দুক আমি লুকিয়ে রাখবো। এই তো, এইবার আর সিন্দুকের সন্ধান পাবে না, আর শাড়িও কিনতে পারবে না। আমার নাম হলো গোপাল ভাঁড়, বুঝলে গিন্নি? না দাদা, না 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 না, এইটা ঠিক পছন্দ হচ্ছে না। হ্যাঁ, তাহলে এইটা নিন, এইটা মাত্র 30 করি। 30 করি? বাপরে বাপ, এত দাম? তাই না তাই, আজকাল সব জিনিসপত্রের দাম এত বেশি না। দেখুন দাদা, এই 10টা শাড়ি নিলাম আপনার থেকে। হ্যাঁ, এইটার দামটা একটু কম আন দাদা। হ্যাঁ হ্যাঁ, এইটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুধুমাত্র আপনার জন্য 27 করি। ঠিক আছে, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে বলে এত দাম দিয়ে কিনছি। দিয়ে দিন। বেশ বেশ, তাহলে সব মিলিয়ে হলো 5 মোহর 4 করি। এই যে এসে গেছেন দেখছি। তা আজ কটা শাড়ি কেনা হলো শুনি? ওই 11টার মতো কিনেছি, আর পুটির মাকে একটা কিনে দিয়েছি। হ্যাঁ, বলো কি গিন্নি? তা কত খরচা করে এলে? বেশি না, ওই 5 মোহর 4 করি। এই মরেছে। এই দেখো, খরচা শুনে আমার বুকের বাঁদিকটা কেমন আনচান করছে গিন্নি, কেমন ঢিপ ঢিপ করছে। বাবারে, এই মনে হয় হৃৎপিণ্ডটা বেরিয়ে এলো গিন্নি। তোমার শুধু ঢং, এখনো ঢিপ ঢিপ করার কিছুই হয়নি। আমি কাল সকালে আবার অন্য একটা শাড়ির দোকানে যাবো। হ্যাঁ, শুনেছি ওখানে বেশ অনেক ভালো ভালো শাড়ি আছে গো। হ্যাঁ, তা তো যাবে। আমার একটা তেল কল আছে কিনা? ওসব আমি জানি না। হ্যাঁ,
আমার স্বপ্ন হচ্ছে থাক, জানি আর বলতে হবে না। তোমার স্বপ্নের চক্করে আমি না ঘুমিয়েও দুঃস্বপ্ন দেখছি। এবার মোহর কোথায় পাবে গিন্নি? মোহর তো আমি লুকিয়ে রেখেছি। সে তুমি যাই বলো, আমি তো যাবই। হ্যাঁ, গিন্নি, মোহর তুমি পাচ্ছ না, বৃথাই যাবে তোমার এ সাজ। আরে এই সিন্দুকটা কোথায় গেল? এখানেই তো ছিল। আচ্ছা আচ্ছা, নিশ্চয় লুকিয়ে রেখেছো। ঠিক আছে, আমিও কম যাই না। ওই সিন্দুক আমি খুঁজে বের করবই। নিশ্চয় ঘর থেকে বের করে এখানেই কোথাও রেখেছে। এই যে যা ধরেছি। এই যে শোনো, তুমি গোপাল ভাঁড় হলে কি হবে, আমিও তোমার বউ। এই যে 10 মোহর নিয়ে চললাম দোকানে। না 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 না, এইভাবে তো চলতে দেওয়া যায় না, কিছু একটা করতে হবে। কি ব্যাপার কি গোপাল, আজও তোমার মুখটা এরকম ঝুলে আছে কেন গো? আর কেন, ওই একই কারণ, শাড়ি। আহা, শাড়ি নিয়ে বড্ড বাড়াবাড়ি হচ্ছে মনে হচ্ছে। মস্করা করবেন না মন্ত্রী মশাই, এই অবস্থা না আপনার সাথেও হতে পারে। না 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 না, আমার ওসবের ভয় নেই। আমার গিন্নি বাড়ি থেকে বেরোতেই চায় না, সে আর শাড়ি কিনবে কি করে? তা গোপাল, ট্যাঙ্ক খালি হয়ে গেলে আবার আমার থেকে ধার নিতে পারো। হ্যাঁ, সুদ বেশি দিতে হবে না, মাত্র 10%। বাবা, আপনি আবার সুদের ব্যবসা ফেঁদে বসেছেন নাকি? বসিনি, তবে তুমি নিলে বসতে পারি, কারণ আমি জানি যে তোমার গিন্নি শাড়ি কিনেই সব উড়িয়ে দেবে, আর তোমার ধার শোধ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে যাবে। ধার 10% সুদ। ও, মাথায় একটা বুদ্ধি আসছে বলে মনে হচ্ছে। এ কি গোপাল, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? মন্ত্রী মশাই, আপনার বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। মানে মানে আমি ধার নিতে চাই। তাই নাকি? বাবা 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 বাবা, বেশ বেশ, এই তো গোপাল আমার জালে পা দিচ্ছে। তা কত মোহর সুদ নিতে চাও গোপাল? ওই 200 সোনার মোহর। 200? এত মোহর? হ্যাঁ মন্ত্রী মশাই, অনেক শাড়ি কিনতে হবে তো। তা বেশ বেশ বেশ, আমি ধার দেব, কিন্তু ওই 10% সুদে, মনে থাকে যেন। মনে থাকবে মন্ত্রী মশাই, শুধু আমার বদলে আপনি আমার গিন্নির থেকে মাসের কিস্তি আদায় করবেন। তাতে আমার কোনো আপত্তি নেই, আমি 10 মাসের জন্য ধার দেব। মানে তুমি মোট 220 সোনার মোহর আমায় ফেরত দেবে। মানে প্রতি মাসে 22 মোহর, তাই তো? ঠিক আছে, তাহলে আজ রাজসভা শেষে চলে এসো আমার বাড়ি। ঠিক আছে মন্ত্রী মশাই। তাহলে গোপাল, মনে থাকবে তো, মাসে 22 মোহর? মনে থাকবে মন্ত্রী মশাই। গোপাল, আমি জানি তুমি আমার মোহর ফেরত দিতে পারবে না, আর না পারলেই আমি তোমার ঘর বাড়ি জায়গা জমি সব বাজেয়াপ্ত করে নেব। মন্ত্রী মশাই কি ভেবে ধার দিয়েছেন সে সব আমি জানি, কিন্তু মন্ত্রী মশাই, আমার নামও গোপাল ভাঁড়। এক ঢিলে কিভাবে 2 পাখি মারতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি।
এই দেখো গিন্নি, তোমার জন্য কি এনেছি। কি কি এনেছো গো? হ্যাঁ তুমি বারবার বলতে না তোমার স্বপ্নের কথা। হ্যাঁ, আমার স্বপ্ন আমার চারদিকে শুধুই শাড়ি থাকবে, শুধুই শাড়ি। হ্যাঁ, সেই জন্যই তো তোমার নামে আমি 200 সোনার মোহর মন্ত্রী মশাইয়ের থেকে ধার নিয়ে এসেছি। এ নাও, এই দিয়ে তুমি একটা শাড়ির দোকান খুলতে পারবে। শাড়ির দোকান? কিন্তু আমি তো শাড়ি কিনতে চাই। আরে শাড়ির দোকান খুলতে গেলে তো শাড়ি কিনতেই হবে গিন্নি। তারপর যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা পরবে, আর তোমার চারিদিকে শুধুই শাড়ি থাকবে, শুধুই শাড়ি। এটা তুমি একদম ঠিক বলেছো গো। ঠিক আছে, আমি শাড়ির দোকানই খুলবো। হ্যাঁ, শুধু মাসে মাসে মন্ত্রী মশাইকে 22টা করে সোনার মোহর দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, এই যতগুলো শাড়ি বিক্রি হবে না তার থেকে দিয়ে দেবো কোন। হ্যাঁ, বেশ বেশ, এই তো বুঝে গেছে। তাহলে আর দেরি কেন, আজই গিয়ে শাড়িগুলো কিনে আনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই 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 যাই। কি মজা, শাড়ি কিনবো, শাড়ি কিনবো, শাড়ি কিনবো। গিন্নি, এবার শুধু দেখতে থাকো কত ধানে কত চাল। বাহ বাহ বাবা বাবা বাবা, এতদিনে আমার স্বপ্ন পূরণ হলো। চারিদিকে শাড়ি শাড়ি। এই যেটা ইচ্ছে হবে তখন সেটা পরবো। এই এসো এসো পুটির মা, এসো দেখো আমার শাড়ির দোকান কেমন হয়েছে। বাহ বাহ, বেশ ভালো তো। বাহ বাবা বাবা বাহ, এইটা দেখো 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 আমার গায়ে কি সুন্দর লাগছে। বাহ, বেশ ভালো লাগছে তো। তা শাড়ি কিছু বিক্রি হলো? হয়েছে এই একটা, সে হোক চাই নাই হোক, আমি যে এত শাড়ি দিয়ে আবৃত হয়ে আছি না, এইটাই বেশ ভালো লাগছে গো। 1 মাস পরে কিন্তু আর ভালো লাগবে না। চুপ করো তো, 1 মাস কাটুক আগে। হ্যাঁ, গোপাল, ও গোপাল। এই যে মন্ত্রী মশাই এসে গেছেন। আসবো না, 1 মাস হয়ে গেল, আমার প্রথম কিস্তিটা দাও। সে তো আপনি আমার গিন্নির কাছ থেকে নেবেন মন্ত্রী মশাই। গিন্নি, বলি ও গিন্নি। একটা খারাপ খবর আছে মন্ত্রী মশাই, বলি 22 মোহর তো হচ্ছে না, মেরে কেটে এই মাত্র 11 মোহর হয়েছে। হ্যাঁ, সে কি কিস্তিতে ফাঁকি? না 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 না, এই জিনিস তো ক্ষমা করা যায় না। না মন্ত্রী মশাই, এই পরের মাসে আসুন না, আমি 2 মাসের একসাথে দিয়ে দেব, কথা দিচ্ছি। বেশ, শুধু তোমার কথায় রাজি হলাম গোপাল গিন্নি, কিন্তু পরের মাসে না পেলে আমি তোমাদের এই বাড়ি বাজেয়াপ্ত করব, এই বলে দিলাম। দেখলে তো গিন্নি, আমি বারবার বলেছিলাম শাড়ি বেচার দিকে মন দাও। মস্ত বড় ভুল হয়ে গেছে গো, এবার কি করি? তুমি একটা ভালো খদ্দের ধরে দিচ্ছে গিন্নি। মন্ত্রী মশাইয়ের গিন্নির শাড়ির খুব শখ, কিন্তু বেচারি ঘর থেকে বেরোতে পারে না। তুমি দুপুরে একবার তার কাছে যাও, 10 শাড়ি নিয়ে যাও। ঠিক বলেছ, আমি আজই যাবো। হ্যাঁ, শুধু মন্ত্রী গিন্নিকে এটা বলো, এসো এসো গোপাল গিন্নি, বলি কতদিন পরে তোমার সাথে দেখা, বাড়ি থেকে তোর বেরোনোই হয় না। এসো এসো এসো। এই সেই জন্যই তো আমি এলাম। আসলে আমি একটা নতুন শাড়ির দোকান করেছি, তাই ভাবলাম আপনার কাছে কয়েকটা শাড়ি নিয়ে যাই। শাড়ি? বাহ, কত
দেখাও দেখাও শাড়ি দেখাও। এই এই দেখুন দেখুন এটা দেখুন 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 এই যে 3 মোহর আর 21 কুড়ি। এই নাও, পরের সপ্তাহে আবার এসো কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, নতুন নতুন শাড়ি নিয়ে আসবো। বাবা 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 বাবা, প্রতি সপ্তাহে এরকম বিক্রি হলে এখান থেকেই আমার কিস্তির টাকা উঠে যাবে। শুধু একটা আবদার আছে, হ্যাঁ, আপনি যে আমার থেকে শাড়ি কিনছেন না, সেটা মন্ত্রী মশাইকে এখন বলবেন না। হ্যাঁ, বলি 10 মাস পরে বলবেন। কেন গোপাল বউ? আসলে ওনার সঙ্গে একটু খিটিমিটি আছে তো, এই তাই আর কি। হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে, আমি 10 মাস পরে বলবো, তুমি চিন্তা করো না। গোপাল, ও গোপাল, এই যে মন্ত্রী মশাই, এই এই নিন আপনার 2 মাসের কিস্তির মোহর। এত মোহর! বাহ, বলি ব্যবসা বেশ ভালোই চলছে মন্ত্রী মশাই। হ্যাঁ, বেশ 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 বেশ, আমি তাহলে আবার পরের মাসে আসবো। হ্যাঁ, আসি। এই হলো আপনার শেষ কিস্তি। এতদিনে আপনার সব ধার সুদ সমেত মিটে গেল। হ্যাঁ, কি মন্ত্রী মশাই, এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি। দূর দূর দূর, ভাবলাম গোপালের ঘর বাড়ি বাজেয়াপ্ত করে ওকে শিক্ষা দেব, কিন্তু তার হলো কই। যাকগে, সুদ তো পেলাম, এটাই আমার লাভ। আসি। কি গিন্নি, ধার বাকিতে সব মিটে গেল? এবার যত ইচ্ছে শাড়ি পরবে তো নাকি? না গো না, আমি এই 10 মাসে অনেক কিছু বুঝে গেছি গো। 10টা শাড়ি নিজে পরার থেকে যদি বিক্রি করি, তাহলে আমার অনেক অনেক লাভ হবে গো। বাহ, এই তো, এটা বোঝানোর জন্যই তো আমি ধার নিয়েছিলাম। সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। এবার মন্ত্রী মশাইয়ের যে কি অবস্থা হবে আমি তাই ভাবছি। যাই দেখে আসি। এই যে শোনো না, আমি অনেকগুলো শাড়ি কিনেছি, একটু দেখো না, দেখো। গিন্নি, আরে এতগুলো শাড়ি তুমি কবে কিনলে? আরে কার থেকে কিনলে? ওই গোপাল বউয়ের থেকে। গত 9 মাসে আমি এইগুলো কিনেছি, দেখো দেখো দেখো। আরে সে কি, তুমি আমায় বলনি কেন? ও আমায় তোমায় বলতে বারণ করেছিল। নিশ্চয়ই এটা ওই গোপালের বুদ্ধি। তা কত মোহরের শাড়ি কিনেছো এই 9 মাসে? 230 মোহরের মতো তো হবেই। গোপাল, আমার মোহর নিয়ে তুমি আমারই ধার মেটালে। গোপাল গোপাল আবার আমায় ঠকিয়ে দিল। মন্ত্রী মশাই, এক ঢিলে কিভাবে 2 পাখি মারতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ওদিকে আমার গিন্নিও পথে চলে এলো, আর এদিকে আপনি।
ওই গো গিনি, নাও নাও নাও, এই থলে দুটো ধরে নাও তো চটপট। কি একেবারে রাজকার্য করে উনি এলেন গো, একেবারে হাত ধুয়ে প্রণাম করে ওনার কোলে ধরার জন্য তটস্থ হয়ে থাকতে হবে। আহ গিন্নি, তুমি আর বুঝবে কি, বলি সাত সকালে খাটনিটা তো আর খুব একটা কম হলো না গিন্নি। তবে আর কি, এবার না হয় হাত পা ছড়িয়ে চিৎপটাং হয়ে যাও। মনে হচ্ছে আজ সকাল থেকেই গিন্নির মেজাজটা একেবারে খাট্টা হয়ে আছে। তবে আমি তো আর তোমার মতো নই গো, তাই তুমি যাতে সেজে গুজে রাজসভায় গিয়ে বসে বসে পা নাড়াতে পারো তার ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, বলো কি গিন্নি, তাই নাকি? তবে নাই তো কি, আমি কি তোমার সাথে শুধু ঝগড়াই করি নাকি? হ্যাঁ, হাজার হোক এই স্বামী বলে কথা, এই দু উৎসাহিত করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, ভালো করে সাজিয়ে দাও দেখি। আজ না হয় একটু বেলা করেই রাজসভায় যাও, এমনিতেই বাজার গিয়ে শরীরের উপর দিয়ে অনেক ধকল বয়ে গেছে। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।